কাতার সরকার আমাদেরকে এই করোনা ভাইরাসের আমাদেরকে যে চিকিৎসা দিয়েছেন, যে সুযোগ সুবিধা দিয়েছেন, আমাদের শ্রমিকদেরকে যে চিকিৎসা করেছেন বিনা পয়সায়, আমাদেরকে যে কেয়ার করেছেন, আমরা সেজন্য ধন্যবাদ জানাই কাতার সরকারকে। জাতি, গোত্র, দেশ, কোন দেশ সেটা বিবেচনা না করে, ধর্ম কোনো কিছু বিবেচনা না করে তারা যে সুচিকিৎসা আমাদেরকে দিয়েছেন, যে সেবা করেছেন, সেটা আমরা কোনোদিন ভুলব না। আমরা অনেক ধন্যবাদ জানাই কাতার সরকারকে, এবং আমাদের সরকারকেও, কাতার সরকারকে ধন্যবাদ জানানো উচিত। আমাদের দেশের এত শ্রমিককে, অনেক শ্রমিককে, হাজার হাজার লাখ লাখ শ্রমিককে তারা যে সেবা দিয়েছে, আমি নিজে চোখে দেখেছি। আমি কাতার সরকারের জন্য জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আমি প্রায় 60 বছর আমার করোনা ভাইরাসে আক্রান্ত ছিলাম। আমি এই করোনা ভাইরাসের যুদ্ধে জয়ী হয়ে এসেছি। আপনিও আসবেন, মনোবল হারাবেন না। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কাতারে বর্তমানে অনেক বাংলাদেশি চিকিৎসাধীন রয়েছেন। তাদের অনেকেই সাম্প্রতিক সময়ে সুস্থ হয়ে উঠেছেন। আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাইব কাতারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যেসব প্রবাসী বাংলাদেশি চিকিৎসাধীন রয়েছেন বা সুস্থ হয়ে ফিরে এসেছেন, তারা কেমন ছিলেন, কেমন আছেন। তাদেরই একজন গোলাম মাওলা হাজারি, যিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন কোয়ারেন্টিনে চিকিৎসাধীন ছিলেন এবং সুস্থ হয়ে আবার ফিরে এসেছেন। জনাব গোলাম মাওলা হাজারি, আপনি আপনার সংক্ষিপ্ত একটু পরিচয় দিন। আমার নাম গোলাম মাওলা হাজারি। আমি দীর্ঘ 5 বছর ধরে কাতারে আছি। আমি এখানে একটা কোম্পানিতে চাকরি করি, তার পাশাপাশি বাংলাদেশের একটি টেলিভিশনকে রিপ্রেজেন্ট করি, বাংলা ভিশনের মধ্যপ্রাচ্যের বিশেষ প্রতিনিধি। আমি মধ্যপ্রাচ্য এবং মধ্যপ্রাচ্যের আশেপাশে সব দেশগুলো আছে, সেগুলো যেখানে বাংলাদেশের শ্রমিকরা আছেন, তাদের সুখ, দুঃখ, ব্যথা বেদনা, সম্ভাবনা, হাসি কান্না নিয়ে আমি 18 কোটি মানুষ এবং সরকারের কাছে তুলে ধরি। আপনি প্রথমে কিভাবে টের পেলেন যে আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হতে যাচ্ছেন? আমরা যখন এই কোভিড-19 করোনা ভাইরাসের শুরুতেই আমরা জেনেছিলাম যে চায়না থেকে, যখন এই উহান থেকে শুরু হয়, তখন সবাই একটা জিনিস, যে এটার লক্ষণ বা এটার যে উপসর্গ যেটা দেখা দেয় বলে, সেটা যে গলার ব্যথা, কাশি, হাঁচি, দূরত্ব বজায় রাখবেন, হাঁচি দিলে আপনার গলা ব্যথা হবে, প্রচণ্ড ব্যথা হবে। বিলিভ মি, এটার কোনো কিছুই আমার ছিল না। জাস্ট আমার গায়ে ব্যথা ছিল এবং জ্বর হচ্ছিল, আর আমার খাওয়ার জন্য একটু ইচ্ছে হতো। সেখান থেকে শুরু হলো। তখন আমি ওনার বাসা থেকে আসলে না খেয়ে চলে আসি, কিছু খাওয়া হাতে নিয়ে। বাই দ্য ওয়ে, আমি যখন কাতার মিনিস্ট্রি অফ ইন্টেরিয়রের অপোজিট পর্যন্ত আসি, তখন আমি আর পারছিলাম না। তখন গাড়ি পার্কিং করে দিয়ে আমি কাতারের যে হামাদ হসপিটালের যে অ্যাম্বুলেন্স সার্ভিস আছে 999, আমি সেখানে কল করি। কল করার পর 35 মিনিট পরেই তারা অ্যাম্বুলেন্স নিয়ে আমি যেখান থেকে দাঁড়িয়ে বলছিলাম, যে মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র অপোজিট থেকে, সেখানে তারা আসে আমাকে প্রাইমারি যে চেক আপ করা, সেটা চেক আপ করে আমাকে ওনারা অনুভব করতে পারলো যে এখানে কোনো কিছু একটা হচ্ছে। সো তারা আমাকে নিয়ে চলে গেলেন হামাদ হসপিটালের জরুরি বিভাগে। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার যিনি, তিনি আমাকে মোটামুটি প্রাইমারি একটা চেক আপ করলেন, ফিভার দেখলেন, তারপর আমাকে করোনা ভাইরাস যেখানে টেস্ট করা হয় বা যেখানে ওরা একটা স্পেশাল জায়গা করছে, সেখানে আমাকে নিয়ে গিয়েছেন। সেখানে যাওয়ার পর আসলে আমি আপনাকে কি বলবো, আমি আবেগে আপ্লুত হয়ে গিয়েছি। আমি যে একজন বাংলাদেশি বা আমি যে এই দেশের নাগরিক নই, সেটা আমি অনুভব করতে পারি নাই। তারা যে আমাকে যেভাবে স্বাগত জানিয়েছে, যেভাবে আমাকে আপনার মানে তাড়াহুড়ো করে যেভাবে আমাকে তাদের করে নিয়ে আমাকে যে ট্রিটমেন্ট দিচ্ছিল, আমাকে এক্সরে করিয়েছেন, ইসিজি করিয়েছেন, আমার ব্লাড টেস্ট করেছেন, ছোয়াব করেছিলেন। এরপরেই প্রায় 2.5 ঘন্টা পর তারা আমাকে ডাকলো। এক পর্যায়ে ডাকার পরে আমাকে প্রথমে যিনি মেল নার্স ছিলেন, তিনি ডেকেছেন যে আপনাকে আমরা একটা খবর দিতে চাই, সেটা হৃদয় বিদারক হতে পারে। আপনি তখন এই কথা বলতে বলতে ডাক্তার চলে আসছে ওই মাধ্যমেই।
তখন আসার পরে ডাক্তার আমাকে বললো যে তুমি কোন দেশে, তখন বাংলাদেশি বললাম। সো তারপর আমাকে বললো তোমাকে এখানে প্রস্তুত থাকতে হবে। আমি আসলে আগেই বলে দিয়েছি যে আমাকে আপনারা এখানে যখন নিয়ে আসছেন, যত বড় ঘটনা হবে, যেই ঘটনা আজকে পৃথিবীতে তার প্রাদুর্ভাবে 300 কোটি মানুষ ঘরবন্দি, মনে হয় সেটাই বলবেন। তো তখন আমি বললাম যে আমার মনে হয় করোনা হয়েছে বা আমি আক্রান্ত, সেটাই বলবেন। তবে নেক্সট কি, হোয়াট ইজ দ্য নেক্সট? তো আমাকে হেসে উঠলে উনি বললো যে আপনার প্রচণ্ড সাহস আছে, আপনি এটার সাথে যুদ্ধ করতে পারবেন। সো আমরা হ্যাপি, ইনশাল্লাহ আপনি এভাবেই কন্টিনিউ থাকেন, আপনি ভালো হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনার সাথে আমরা একমত, আপনার কোভিড-19 করোনা ভাইরাস আপনি আক্রান্ত। সো আমাকে তারা আপনার তখন আমি একটু আপনাকে একটা যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আসলে তারা একটা জিনিস স্পেশালি করে থাকেন, সেটা হচ্ছে আপনার করোনা ভাইরাসের যে সিমটম, যে প্রাইমারি লক্ষণগুলো দেখা দেয়, সে 3টে জিনিস তারা কিন্তু আগেই কন্ট্রোল করে নেয়। সেটা হচ্ছে যদি আপনার ফিভার থাকে, ফিভার কন্ট্রোলের জন্য আপনাকে, এবং আমার কাশি ছিল হালকা এবং গায়ে ব্যথা ছিল, সেটার জন্য আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছেন 3 প্রকারের, সেটা এবং প্যারাসিটামল দিয়েছেন এবং আমাকে স্যালাইন দিয়েছেন, কি দিয়েছেন জানি না, স্যালাইনে। তারপরেই আমাকে প্রায় রাত্রে 3:30 আমাকে নিবিড় পর্যবেক্ষণ, যেটা আইসোলেশন বা জিও, সেখানে নিয়ে যাওয়ার পর আমাকে রাত্র ভোর পর্যন্ত সেখানে রাখার পর এক পর্যায়ে আমি খুব ঘাম দিয়ে যায় আমার, তখন মেল নার্স আসে ফিলিপিনো, সে এসে আমাকে বলতেছে যে আপনাকে এখন এখান থেকে চলে যেতে হবে। যখন আমি হসপিটালে যাই 9টায়, 10:30 থেকে 12টা পর্যন্ত আমি মনে করেছিলাম যে আমি আর ফিরে আসবো না আপনাদের মাঝে, আমি আর এটা মনে হয় আমার শেষ মনে হয়। করোনার যে তাণ্ডবের কথা শুনেছিলাম, আর সেই তাণ্ডবের মনে হয় যে আমি পড়ে গিয়েছি, যে আমার ব্যথা অনুভব হচ্ছিল, আমার জ্বর হচ্ছিল, এবং যখন আমাকে আসলে, আমি তখনও সাহস ছিল আমার যে যাই হোক আমাকে মেনে নিতে হবে। কিন্তু যখন আমাকে নিবিড় পর্যবেক্ষণে নিয়ে গেল, একা একটা রুম, আর রুমের বাইরে যে সেটিং ছিল, ভিতরে যে সেটিং, সেটা থেকে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে মনে হয় না আমি আবার আপনাদের মাঝে ফিরতে পারবো। তবে ইনশাল্লাহ যখন আমাকে তারা ইঞ্জেকশন অ্যান্টিবায়োটিক দিল, আমি ঘামিয়ে গেলাম, এরপর আমার কাছে ভালো লাগতে শুরু করলো, মনে হয় যে যুদ্ধে নেমেছি, মনে হয় যে জয়লাভ করবো। সকালে 7টায় আমি সেখানে যাই, ওই স্থান নাম হচ্ছে হোম সালাল আলী, যেখানে কাতার সরকারের সবচেয়ে বড় হোম কোয়ারেন্টাইন, সেখানে আমাকে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর আমি আরও একটা জগতে পদার্পণ করি, যে কাতার সরকারের কাছে যে মানবতা আছে, তারা যে মানুষকে ভালোবাসে। আজকের কাতার সরকার যে পর্যায়ে এসেছে, মানুষের দোয়া। আর ওখানে যাওয়ার পর আশ্চর্য হলাম যে আমার মনে হয় যে সারা পৃথিবীতে কোথাও এ ধরনের করোনা রোগীকে মূল্যায়ন করতে পারবে ওরা, যেটা কাতার সরকার করেছে। কোয়ারেন্টাইনে কেমন ছিল আপনার দিনকাল, বা কিভাবে আপনার সেই দিনগুলো কেটেছে? আসলে এই কোয়ারেন্টাইনে যে রুটিন ওয়ার্ক ছিল, সেটা একটা মানুষের দৈনন্দিন জীবনে আমরা যেটা করতে হয় বা করি, সেটাই ছিল। তবে সেটা ছিল বলতে আপনার প্রথমে যেটা আমরা সকালবেলা আমরা মোটামুটি মর্নিং ওয়ার্ক করতাম, রানিং করতাম, তারপর আমরা ব্রেকফাস্ট নিতাম, তারপর আপনার দুপুরে যারা লাঞ্চ করতো তারা লাঞ্চ করতো, আর যারা রোজা থাকতো তার লাঞ্চের পর আমরা মোটামুটি একটু রেস্ট করতাম, বা আমরা টিভি দেখতাম, সেখানে হল রুম আছে। রেস্ট করার পরে আমরা মনে করেন বিকালটাতে আমরা আবার মোটামুটি পুরা কোয়ারেন্টাইনের আমাদের যে এরিয়া ছিল, ওই এরিয়ার মাঝে আমরা দৌড়াইতাম। এবং যারা এরপরেই আমরা 4টা-5টার দিকে আমরা কেউ ভলিবল খেলতাম, কেউ ফুটবল খেলতাম, কেউ আপনার কৌতুকে মেতে থাকতাম, কেউ হাসি করতাম, কেউ গান করতাম। সেখানে যে যাই পারতাম আমরা হল রুমে বসে করতাম। আবার ওখান থেকেই আর যারা ভলেন্টিয়ার আছে তারা আমাদেরকে ডাকতো, বিশেষ করে আমাদেরকে অনেক সহযোগিতা করেছে তারা। যেমন আমাদেরকে কার্ড দিয়েছে ভোডাফোনে ফোন করার জন্য, আমাদেরকে প্রতিটা ক্ষণ এসে জিজ্ঞেস করতো যে আপনার কী দরকার। আমাদেরকে যখন তারা রিসিভ করেছেন, তারা আমাদেরকে পুরো ডাটা নিয়েছেন, আপনি কি পছন্দ করেন, কি করতে পছন্দ করেন, কি খেতে পছন্দ করেন, আপনার কি ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে, আপনি কখন ট্যাবলেট খান, আপনি কি ট্যাবলেট খাচ্ছেন, তারপর আপনার রুচিসম্মত কি আছে, আপনি কি খেলা ভালো পছন্দ করেন, আপনি কি গান পছন্দ করেন, টোটালি দে আস্কিং অল দ্য ডিটেইল ফ্রম আস, ইউ নো। আচ্ছা, তো ওখানে আপনি এক রুমে কতজন ছিলেন? আমরা আসলে অনেক বড় রুম, আমরা 4 জন করেছিলাম, মানে যতটুকু দূরত্ব বজায় রাখা, আর আমাদের সবারই সেফটি ছিল, আমরা সামাজিক দূরত্ব বজায় ছিলাম, এবং আমরা মাস্ক ব্যবহার করতাম, গ্লাভস, এবং প্রতিটা সময় আমাদের অ্যারাউন্ড আওয়ার বেড বিফোর উই স্লিপ উই উইল মেক দ্য স্প্রে স্যানিটাইজেশন, সেটা আমরা করতাম। কয় বেলা খাবার দিত আমাদেরকে? আসলে রোজার সময় তো আমি তো আসলে
সকালে ব্রেকফাস্ট কমন সেটা ছিল, সবাই নিয়ে আসতে পারতো। আবার 5টা বিকাল 5টায় দিত, সেটা রোজা দেখে আর কি। আবার রাত্রে 11টায় দিত। হ্যাঁ, তো আপনি যে কোনো সময় খাওয়ার জন্য রিকোয়েস্ট করে আপনার খাওয়া আপনি পাইবার, সেখানে খাওয়ার পরেই তারা খাবার রেখে দেয় আরও আপনার কোনো কিছু রিকোয়েস্ট। আবার দেখা আপনাকে কফি থেকে শুরু করে একটা স্পুন পর্যন্ত, চকোলেট, হানি, আপনার ক্রিম বিস্কিট, চকোলেট, ক্রিম চকোলেট, আপনার জুসি চকোলেট, এক্সকিউজ মি, তারা সব কিছু আমাদেরকে দিয়েছে। আর আমরা ঢোকার পর তো আমি আপনাকে মনে বলেছি যে ফ্যাসিলিটি দিয়েছে আমাদেরকে, একজোড়া স্যান্ডেল থেকে শুরু করে ব্রিফ, আপনার টুথপেস্ট, আপনার 3টা করে আপনার ব্র্যান্ডিং টি শার্ট, স্যান্ডউইচ গেঞ্জি যেটা, তারপর 3টা করে ট্রাউজার, আপনার মিডিয়াম যে যা লার্জ ওইভাবে দিয়েছে, ব্ল্যাঙ্কেট দিয়েছে, পিলো দিয়েছে, বেডশিট দিয়ে 2টা করে তাওয়াল, 1টা করে রুমাল, তারপরে আপনার আরো অনেক কিছু আসলে খুঁটিনাটি, একটা মানুষ গ্লাস দিয়েছে, হট আপনার ওই যে বড় ক্যাটেল দিয়েছে যেটাতে আমরা পানি গরম করি, আমি সব কিছু দিয়েছে, কফি, টি, যে যেটা পছন্দ করে তাদেরকে দিয়েছে, বিস্কিট দিয়েছে যখন আপনি যেটা খেতে ইচ্ছে করে। ইভেন তো যাদের ডায়াবেটিস তাদেরকে ওইভাবে ওদের ইয়েতে চকোলেট এবং বিস্কিট দিয়েছে। আসলে এই যে মানবতা, দ্য হিউম্যানিটি, কাতার গভর্নমেন্ট দে আর গিভিং আস, উই আর রিয়েলি হ্যাপি, রিয়েলি উই আর অ্যাপ্রিশিয়েট। হোম কোয়ারেন্টাইনটা আমার জন্য একটা মনে হয় যে একটা ডিগ্রি নেওয়া হয়েছে। মানুষকে কিভাবে, আমরা একটা জিনিস আপনাকে বলি, আমরা কোথাও গেলে প্রথমে জিজ্ঞেস করি বিদেশে, আপনি কোন দেশি, আপনি কোন দেশি, আপনি কোথা থেকে আসছেন, আপনি কোথা থেকে আসছেন। তো এই জিনিসটা বলা হয় নাই কেন জানেন? ঢুকার সাথে সাথেই মানুষগুলোর আচরণ মনে হচ্ছে সবাই আমার। সেই দিকটাতে আমরা ভুলেই গিয়েছিলাম যে কে আপন কেউ পর। এই কোভিড-19 করোনা ভাইরাস মানুষকে অনেক কষ্ট দিয়েছে, অনেক কিছু শিখিয়েছে। মানুষকে যে ভালোবাসে আর মানুষকে যে দূরে ঠেলে দেয়, সেটা অনেক কিছু শিখিয়েছে। সবচেয়ে বড় জিনিস যেটা আমরা, সেটা হচ্ছে আপনি জয়ের নেশায় নামলে আপনি জয় পাবেনই। যদি আপনার সাহস থাকে, আপনি নিজে যদি শক্ত থাকেন, আপনি কনফিডেন্স, নিজের মধ্যে নিজের বিশ্বাস থাকে, ইউ ক্যান উইন এনিথিং, ইউ ক্যান ফাইন্ড এনিথিং। কোয়ারেন্টিনে থাকাকালে অন্যান্য প্রবাসী বাংলাদেশিদেরকে আপনি কেমন দেখেছেন? আমাদের যাদের বাংলাদেশি পেয়েছি তাদের মাঝে যারা মোর দেন 55, তাদের অনেকেই শ্বাসকষ্টে আক্রান্ত, অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত, অনেকে হাই প্রেশার, আবার অনেকের আপনার দীর্ঘদিন থেকে তাদের আপনার ফিভার ছিল। তাদের অবস্থাটা তেমন ভালো নয়, তবে তারাও সেভ হয়ে গিয়েছেন, তারাও রিকভারি হয়েছেন। আর যারা ইয়াং যারা, তারা সেখানে আসলে আমরা সবার সাথেই ডাক্তারের ইনস্ট্রাকশন যেটা আপনার এক্সারসাইজ করছে, আর মানে তারাও কষ্ট করছে, তারাও বাচ্চার জন্য যুদ্ধ করছে, তারা আছেন, সবাই করছে আসলে বাচ্চার জন্য, আমি দেখেছি। তবে একটা দিক থেকে বলতে হয়, করোনা ভাইরাস যাকে আক্রান্ত করেছে সেই বুঝে। আমরা যারা আপনার আখ যেটাকে বলে আমরা খাই, যেটা আপনি দেখেন সুগার ক্যান, এটা আপনার রসটা খেয়ে ফেলি, ঠিক করোনা আমাদের দেহের যে একটা শক্তি সেটাকে তারা নিস্তেজ করে দেয়। আর সেই সময় যদি আপনি ভরসা হারিয়ে ফেলেন যে আমি করোনা ভাইরাসে আক্রান্ত, আমি মনে হয় আর বাঁচবো না, মনে হয় না আপনাকে টিকানো যাবে। সো ইউ হ্যাভ টু, আমার করোনা ভাইরাস হয় নাই, আই ডোন্ট হ্যাভ করোনা ভাইরাস, আই এম হ্যাপি, ইনশাল্লাহ উই আর গোয়িং টু ওন দিস করোনা ভাইরাস। আসলে এই করোনা ভাইরাসটাকে যেই সময়টা আমার গিয়েছে সেটাকে যদি আমি মিস করি, আমি মনে হয় আগামীতে জয়লাভ করতে পারবো, আমি আগামীতে যে কোনো কিছু করতে পারবো, সাহস থাকবে আমার। আমি শুধু এটাই মিস করি যে আমাদের যে কাতার গভর্নমেন্টের যে সেবা, রিয়েলি আমি আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম। কাতার গভর্নমেন্ট আমাদেরকে যেই মানবতা দেখিয়েছেন, যেই সহযোগিতা করেছেন, যে ট্রিটমেন্ট দিয়েছেন, যেখানে রেখেছেন, আমাদেরকে ভালো রেখেছেন। একজন ক্লিনার থেকে শুরু করে একজন ডাক্তার, ভলেন্টিয়ার, একজন ম্যানেজমেন্ট স্টাফ, একজন নার্স, আমাদেরকে যতটুকু আদর যত্ন করেছেন, যতটুকু কেয়ার করেছেন, সেজন্য অনেক ধন্যবাদ জানাই কাতার সরকারকে। আপনার বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমার বন্ধু, আমার যারা ভক্ত আছেন, আমার যারা ফেসবুক বন্ধু আছেন, আমার যারা সহকর্মী আছেন, আমি যারা আমাকে সহযোগিতা করেছেন বা করেন নাই, বা মনে করেন আমার জন্য দোয়া করেছেন বা করেন নাই, আমি সবার জন্য দোয়া করি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি,
সবাইকে বলবো ভালো থাকেন, সুস্থ থাকেন। কেউ ফেসবুকে, কেউ কল করে, আর যারা আমাকে সান্ত্বনা দিয়েছেন, সহযোগিতা করেছেন, দোয়া চেয়েছেন আমার জন্য, আমি সবার জন্য আমার মন উজাড় করে ভালোবাসা অবিরাম। আমার বন্ধুরা যারা আমার জন্য আমার এতটুকু আশার পিছনে আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন, সবার জন্য অনেক ভালোবাসা। যারা বিভিন্ন জায়গায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে রয়েছেন বা চিকিৎসাধীন রয়েছেন, তাদের সম্পর্কে আপনি কি বলতে চান? যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে কোয়ারেন্টাইনে বা হসপিটালে আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, মনোবল হারাবেন না, মনে সাহস রাখেন, বিপদমুক্ত দূরত্ব বজায় রাখেন, সামাজিক দূরত্ব বজায় রাখেন। ভালো সবচেয়ে, তবে একটা জিনিস, সেটা হচ্ছে অ্যাভয়েড দ্য কোল্ড ওয়াটার অ্যান্ড কোল্ড ফুড। আপনি ঠান্ডা পানি, ঠান্ডা খাওয়া থেকে বিরত থাকুন, গরম পানি খাবেন। আপনি লেবু এবং জিঞ্জার, যেটা আদা, সার্বক্ষণিক রাখবেন। গরম পানি খাবেন, মাইল্ড হট ওয়াটার। গালফ বাংলাকে অনেক অনেক শুভেচ্ছা। আর এই গালফ বাংলার মাধ্যমে যারা আপনারা আমার এই ভিডিও দেখছেন, তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। গালফ বাংলার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।